একটা বিষয় আপনার কাছে বলতে চাই। আপনি খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ভাইরাল হয়ে গেছে মুন্নি শাহর একটা বক্তব্য, সাংবাদিক মুন্নি শাহ, যে আমাদেরকে ফেসিবাদের দোসর নাম দেওয়া হয়েছে, ওইটা নিয়ে অনেক কথা হচ্ছে। আপনার কাছে কি এখন মনে হয় যে আপনি সবসময় বলে আসছেন যে আওয়ামী লীগ ফেরত আসার কিছু নেই, আওয়ামী লীগ বাংলাদেশেই আছে, সেই যারা আওয়ামী লীগ বাংলাদেশে আছে তাদের যারা সফট পাওয়ারগুলো উৎপাদন করে, মানে সেই জায়গাগুলো অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে খুব অল্প সময়ে? না, আওয়ামী লীগ বাংলাদেশে আছে অর্থটা কি? আওয়ামী লীগ একটা সমর্থন আছে, আওয়ামী লীগ একটা বিল্ডিং না বিল্ডিং তো না, আওয়ামী লীগ একটা চিন্তা, একটা চেতনা, একটা রাষ্ট্র চিন্তা বলতে পারেন। এই চিন্তাগুলি যারা ধারণ করে তারাই তো আওয়ামী লীগ। আমি তো বলি যে দীর্ঘ সময় আওয়ামী লীগ জবরদখল হয়েছিল, কিছু দুর্বৃত্ত আওয়ামী লীগকে জবরদখল করেছিল। আওয়ামী লীগ আওয়ামী লীগের মতোই আছে, এদেশের বহু লোকের হৃদয়ে আওয়ামী লীগ আছে, এখনো আছে, আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। এখন ওই সবগুলি লোককে কি আপনি ভ্যানিশ করে দেবেন? এখানে একটু আমি প্রশ্ন করবো, একটা কেন পাঁচটা করেন, একটা করলে হয়ে যাবে। আমি শুধু বলি কারণ বুঝবার জন্য, মানে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেকগুলো ইতিহাস আছে, খুব ভালো ভালো ইতিহাস আছে। সেই আওয়ামী লীগ যখন কিছু জবরদখলকারী মানুষ এসে সেই আওয়ামী লীগকে একটা ফেসিবাদী দল হিসেবে প্রতিষ্ঠিত করলো, ভেতরের আওয়ামী লীগের ভেতর থেকে সেই প্রতিবাদটা 17 বছরে দেখা গেল না। হ্যাঁ, দেখা যাবে না কেন? আমি একটা এক্সাম্পল বলতে বলি আপনাকে। প্লিজ ধরেন আপনি একটা বাসে উঠছেন, বাসটা চিটাং যাবে, বাসের মধ্যে বসে আছেন, কিছুক্ষণ পরে আপনি বুঝলেন যে বাসের চালক তো মদ টদ খেয়ে মাতালের মতো গাড়ি চালাচ্ছে। আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? আপনি বাসের মধ্যে চিৎকার চেঁচামেচি করবেন, বলবেন বাস থামাও, বাস থামাও। তো আপনি একা বলে থামবে বাস? না, থামবে না। আমরা যারা বাইরের থেকে দেখতেছি, একটা বাস মাতলামি করতে করতে এগিয়ে গেল, আঁকাবাঁকা করতে এগিয়ে গেল। এটা আমার বাড়িতে দেখছি, আমি তো বাইরে থেকে দেখতেছি। বাইরে থেকে দেখে আমি বলতে পারি না এই বাসে 40 জন যাত্রী আছে, কেউ কোনো প্রতিবাদ করে না কেন? প্রতিবাদ হয়েছে কি হয় নাই এটা বুঝতে হলে আপনার বাসের মধ্যে থাকতে হবে, আর বাইরে থেকে বুঝবেন না। জিনিসটা ক্লিয়ার আপনার কাছে? মানে ভেতরে মানে হয় না, আপনি কেমনি বুঝলেন? অবশ্যই হয়েছে, হবে না কেন? বহু লোক, কেউ চেষ্টা করেছে, চেষ্টা করে ওদের দ্বারা নির্যাতিত হয়েছে, কেউ চেষ্টা করেছে না পেরে চুপ করে থেকেছে, নিয়তির উপর নির্ভর করছে। স্টিয়ারিং তো লোকের হাতে, বেশি বেশি বললে বলবো খাতে ফেলাই দেবো, তো বাসটা চায় নাকি? কাজে আপনি বাসের বাইরের থেকে দেখবেন যে বাসটা মাতলামি করতেছে, কিন্তু আপনি জানবেন না যে বাসের ভেতরে কি হচ্ছে। এখানেও জিনিসটা সেরকম। এরা বলে কিন্তু মাঝে মাঝে, একজন লোককে তো আত্মগ্লানিতে ভুগতে দেখলাম না। ভাই তুই কয়জন লোকের আত্মার মধ্যে ঢুকছিলি? তুই দেখবি কোথায়? বক্তব্যটা এরকম যে সিনিয়র নেতারা কেউ এখন পর্যন্ত যদি কেউ স্বীকার করছে না, যদি কেউ বলতো, কারণ আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, বুঝবেন, আরো ভালো বুঝবেন। আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দের মধ্যে কোনো ধরনের অন্যায় অপরাধ করছে বলে মনে হয় না, তাদের মধ্যে একজন হলো আইবুর রহমান। ঠিক আছে, আইবুর রহমান নিজেই তো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত ছিল সারাটা সময়। তাকে ওখানে কুনাইছে, গুতাইছে, কি না করছে, তার কথা আপনার সিটি কর্পোরেশনের মেয়র, তার কথা ডিসি শুনে না, প্রশাসন শুনে নাই, তারা শুনছে হলো গিয়া শাহিম ওসমানের কথা। খেয়াল করেন, শাহিম ওসমান পালাই গেছে, এই ভদ্রমণিতে পালাই পর্যন্ত যায় নাই। যে তার ভোগান্তির মাত্রাটা কেমন বলেন তো আপনি? বলেন তার ভোগান্তির মাত্রাটা কেমন? এখন একজন আওয়ামী লীগে বলতেছে ভাই আমি অনুশোচনা করতে চাই, বলার সঙ্গে সঙ্গে অরূপে সবাই তো ঝাঁপে পড়বে। আপনার আইবি রহমানের ভোগান্তিটা খেলে আপনি একবার চিন্তা করে দেখেন তো, তার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, জাতীয়ভাবে পরিচিতি আছে, এবং সেই পরিচিতিটা নেগেটিভ পরিচিতিটা পজিটিভ পরিচিতি। সেই একজন, তারপরে একজন ভদ্র মহিলা, একজন নারী, সারা দুনিয়াতে কিন্তু 3টা প্রজাতি মানুষের, 3টা শ্রেণীর মানুষ একটু হলো আইনগতভাবে সুবিধা পায়, শিশু, নারী এবং বৃদ্ধ। তো তাকে আপনি কি দিচ্ছেন? তারা একটা মামলা থেকে জামিন পায়, তারা আপনি আবার সোনের দেখান, আবার আরেকটা মামলা জামিন পায়, আবার সোনের দেখান। তো জামিনের মামলা আস্তে আস্তে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আসছে, 12টা মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত। একটা জামিনের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত আসতে হবে? ভাই জামিনই তো দিচ্ছে, জামিন পাঠাতে গেলে অধিকারের মধ্যে পড়ে, সেটার মধ্যে আপনাকে আপিল করতে হবে। রাষ্ট্রের এত মানে আর খেয়ে কোনো কাম নাই।
রাষ্ট্রের একমাত্র কাজ হলো আইবির রহমানের জামিনকে প্রতিহত করা, আর কোনো কাজ নেই রাষ্ট্রের। আমরা এই যে এখানে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অমুক তমুক হাবিজাবি, এরা তো রাষ্ট্রের আইনজীবী। কার টাকায় চলে? আমার আপনার টাকায় চলে। আমার আপনার টাকায় যে এই যে এর পিছনে এই আইবির রহমানের জামিনকে আটকানোর জন্য তারা এই যে চেষ্টাগুলি করলো, তারা কি আমি এই জন্য টাকা দিয়ে রাখছি? আপনি এই কথাটা আমার বলেন না। এটা কোনো কাম না কাম। তো এই আকাম যখন হতে থাকে দেশে, তখন আপনি কি আশা করেন না ভাই? এইগুলি ইন্টেনশন। মুদ্রা কথা হলো যেটা আমি বলতেছিলাম, যে প্রসঙ্গে আসছিল অন্য প্রসঙ্গে চলে আসছে, ওই প্রসঙ্গে আমরা আসি। মুন্নি শাহ কালকে একটা অনুষ্ঠানে, সেখানে সে কিছু কথাবার্তা বলছে। মুন্নি শাহ সাংবাদিক হিসেবে কেমন ছিলেন না ছিলেন, এটা আপনারাও সাংবাদিকতা করেন, আমরাও করি। সেটা নিয়ে যদি আপনি মনে করেন যে খারাপ, দেখেন এই মুন্নি শাহ কিন্তু আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিলকে অনেক বিব্রতকর প্রশ্ন করছে, কিন্তু 111-এর পরে করছে। এই মুন্নি শাহ কিন্তু শেষের 6 বছর টানা গণভবনে অবাঞ্ছিত ছিল। শেষের 6 বছর সে গণভবনে অবাঞ্ছিত ছিল, অবাঞ্ছিত, যেতে পারে নাই। শেষ দিকে শেষবার একবার যেতে নিয়েছে, গেট বন্ধ গেছে, তাকে ওইখান থেকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। সে লোক যে শেষের 6 বছর গণভবনে ঢুকতে পারলো না, কোন দিন থেকে জানেন? এবং রানা প্লাজার ঘটনা প্রথম সে আনছে। হ্যাঁ, আমি বলি আপনি কোন দিন থেকে এটা হয়েছে? একবার ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের সমস্ত সাংবাদিকটা একটা ঘরের মধ্যে রেখে তারা ওখানে থেকে বলছিল যে আমাদের এই আপ্যায়ন করা হচ্ছে। এইটা বলার কারণে এই অপরাধে আওয়ামী লীগের এই লোকগুলো সবাই মিলে তাকে 6 থেকে 7 বছর তারা গণভবনে ঢুকতে দেয় না, গণভবনে প্রাইম মিনিস্টার কোনো প্রোগ্রামে যাইতে দেয় নাই। সেই লোক দোষর হয় কেমন করে ভাই? আমি যদি দোষর বলতেছেন এখন আপনি বলতেছেন, দেখেন আমি কতগুলি কথা, আমি কয়েকটা নাম বলি আপনাকে, এই নামগুলি শুনেন। মুন্নি শাহ ধরেন, জাহিদুল হাসান পিন্টু, জয় মামুন, প্রভাস আমিন, রাইট। হ্যাঁ, এই যে কয়েক নাম বললাম আমি, আরো নাম আছে, এরকম আরো অনেক নাম বলতে পারবো আমি। আশিস সৈকত, ধরেন এই নামগুলি বললাম। এই লোকগুলি বলেন তো, এই লোকগুলি নামগুলি বললে এরা কি কোনো ব্যবসা বাণিজ্য করে? আচ্ছা বলেন, এরা কোনো ব্যবসা বাণিজ্য করে? এরা কোনো ঠিকাদারি করে? কেউ বলতে পারবে? আমি আপনাকে একটু অ্যাড করি কামাল ভাই। হ্যাঁ, 1 নম্বর কথা হলো, মুন্নি সাহারা কোনো মানে সাংবাদিক কিংবা কোনো মানুষই রাজনৈতিক আদর্শ থাকা দোষের কিছু নয়। মুন্নি সাহাকে যখন ঢুকতে দেওয়া হয় নাই, সেটার ঘটনাটা মূলত ছিল যিনি প্রধানমন্ত্রী রেকর্ড করেছিলেন গোপনে। ওইটা না রে ভাই, ওইটা আমি বলি আরেকটা কথা বলি। 5 আগস্টের মধ্যে, মানে জুলাই অভ্যুত্থানের মধ্যে, আপনি যখন আমরা এখন এসে কাজ করছি, সত্যি আমি আমার চ্যানেলে সাক্ষী দেব, আমরা 5 আগস্টে কোনো ভিডিও পাই না, অনেস্টলি বললাম। তাহলে আপনি কি মনে করেন গণমাধ্যম হিসেবে আমরা কি ওই সময় যখন রাষ্ট্র তার নিজের নাগরিককে নির্যাতন করছে, গুলি চালাচ্ছে, এটার প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব ছিল না? কয়জন প্রতিবাদ করছে? খুবই কম সংখ্যক। আমি প্রতিবাদ করছি, আপনি করেছেন, আমারও বলে আমি করি নাই। আমি প্রতিবাদ করছি, আমারও বলে আমি নাকি সরে যেতে ফেসিবাদে দালাল, আমারও বলে, যে বলে সে তাহলে করছে, সে এখন উচ্চ কণ্ঠ বলে। আপনি কি আমি যে কথা বলছি, আমি ওই জায়গাটায় বলতে চাচ্ছি যে আপনি যখন রাষ্ট্র যখন নিপীড়ন করছে, শুনেন, তখন আমরা যখন চুপ থাকবো, তাহলে ওই রাষ্ট্রের দোষর আমরা না? শুনেন, এই লোকগুলি, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, শুনেন আমি বলি, আমার কাছে শেষ করে দেন, তারপর আপনি বলেন। এই লোকগুলি পেশাদার সাংবাদিক, সাংবাদিকতা করতে যে সে হয়তো কোনো একটা পক্ষ নিয়েছে। যদি সেই পক্ষ নিয়ে ওটা অন্যায় হতে পারে, কিন্তু তারা অন্যায় করে নাই তা কিন্তু আমি বলছি না। যদি তারা অন্যায় করে থাকে, অন্যায়ের বিচার করেন। যদি সেই অন্যায় ফৌজদারি অপরাধ হয়, ফৌজদারি বিচার করেন, আমার তো কোনো আপত্তি নাই, বিচার করেন। কিন্তু এই লোকগুলিকে আপনি কোনো চাকরি করতে দিবেন না। মপ করতেছেন, চাকরি করতে দিচ্ছে না বলতে, এরা কোনো চাকরির জন্য যেতে আপনি দিবেন? আপনি এখানে আসলে ঢুকতে দিবেন না, আপনি, আমি জানি তো, মানে ঢুকে দেবেন না। এই কারণে আপনি কেন দেবেন সেটাও বলি। আপনি দিবেন না যে আপনি ভয় পাবেন যে আমার এখানে যে ঢুকছে এটা যদি যাই না যায়, তাহলে তো আমার এখানে মগ হবে। আপনি ভয় দিবেন। আমি আপনাকে তথ্য দেই। তো এখন এই বিষয়টা নিয়ে আপনার একটু, যেহেতু ছোট ভাই বড় ভাই তো একটু ডিবেট করতেই পারি। প্রথম কথা হলো, বাংলাদেশের এখন পর্যন্ত গণমাধ্যম যা আছে তার 95% আওয়ামী লীগের মালিকানায়। এখন পর্যন্ত যারা গণমাধ্যমে কাজ করছে, এবং আমি আপনার বলি শুধুমাত্র মাথার কয়েকজন ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ সমর্থন করে, এরকম কারো চাকরি গণমাধ্যম থেকে যায় নাই। আমি যদি নাম ধরে বলি, এক এক করে বলতে পারবো, শুধুমাত্র সিনিয়র কয়েকজন নাম দেখছেন তো আপনারা। এখন মূল সংঘর্ষ হলো আওয়ামী লীগ আমলে কোনো ধরনের বিএনপি মনা ব্যবসায়ী কখনো কোনো গণমাধ্যমের অনুমোদন পেয়েছে, এরকম কোনো নজির নাই।
কিন্তু এই সরকারের আমলে তারা শুধু গণমাধ্যম না, অনেক কিছু পাচ্ছে। আপনি সেই সময় এসে যদি এই কথাটা বলেন যে বাংলাদেশে গোলাম দস্তগীর গাজী এই চ্যানেলের মালিক, উনি কাকে চাকরি দেবে কি দেবে না সেটা নিয়ে সরকার তো কাউকে কিছু বলেন না। ভাইরে, আপনি কথা এক কথা বলছেন, আমি বলতেছি আরেক কথা। আমার কথাটা হলো কি, যে এই লোকগুলিকে আমি যে নাম বললাম, আমি আপনি উদাহরণ দেবো। আপনি বলছেন যে আওয়ামী লীগের মালিক, আর এটা তো আরো মানে আরো বড় সমস্যা। বড় সমস্যা কি জানেন? যেহেতু সে আওয়ামী লীগের ছিল, এখন সে প্রমাণ করার চেষ্টা করতেছে সে বিএনপির চেয়ে বড় বিএনপি, সে জামাতের চেয়ে বড় জামাত, সে প্রমাণ করার চেষ্টা করতেছে। সেখানে বলে নাই, আমি আপনাকে এক্সাম্পল দিই, একদম আপনি কয়টা এক্সাম্পল চান? এক্সাম্পল দিতে পারবো তো আমি। বলেন ইত্তেফাক কি করতেছে, প্রথম আলো কি করতেছে, আপনার এই কি বলে এই সমকাল কি করতেছে, এই যে কালকে দেখলাম আজাদ সাহেব। আচ্ছা, আজাদ সাহেব বলে নাই প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, বলে নাই সে। এখন কি হয়েছে? তার মানে তার আত্মীয় সব তো এমপি আছে, সে তো গভর্নমেন্টের সঙ্গে তার ভালো সম্পর্ক। শাহ আলম সাহেব ধরেন, শাহ আলম সাহেব বলে নাই মৃত্যুর পরে আপনার সঙ্গে আমি যাবো, কবরে যাবো, বলে নাই। সে কবরে গেছে না ইন্ডিয়া গেছে, সে গভর্নমেন্টের সঙ্গে আছে।